স্নেহজন শিক্ষার্থী সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। খানিক বিরতির পর আমরা ফিরলাম আমাদের মূল আলোচনায়। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র, বৃত্ত, চতুর্থ অধ্যায়। প্রথম অংশটা আমাদের আলোচনা শেষ হলো। বৃত্তের দুইটা অংশ, 4A 4B। প্রথম অংশটা আলোচনা শেষ হলো। এখন আমরা বৃত্তের দ্বিতীয় অংশটা আলোচনা করব। তো দ্বিতীয় অংশটা আলোচনার আগে তোমাদেরকে একটা কুইজ ধরাবো। যদি প্রশ্নের উত্তর পারো গিফট আছে আমার কাছে সংরক্ষিত থাকবে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে নিয়ে যাবে। ধরাবো কুইজ? ইয়েস স্যার, ধরান। তাহলে আমার প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে শুনবে, তারপরে উত্তর দিবে। যে আগে পারবে সে আসলে বিজয়ী। শুদ্ধ করে উত্তর দিতে হবে, ঠিক আছে? আগে মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলছি, তারপরে উত্তরটা দিবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এই যে ছবিটা, এই ছবির সাথে তো আমরা পরিচিত, পরিচয় হয়েছে ইতিমধ্যে, তাই না? এই ছবিটার সাথে। ইয়েস স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে মুরারিচাঁদ কলেজের পুকুর, কাজল দিঘি। এই ঐতিহাসিক পুকুর, যে পুকুর থেকে আমরা প্রলুব্ধ হই, অবনত হই, বিনত হই, আনন্দিত হই, উদ্বেলিত হই। তো এই পুকুরের মধ্যে দেখো, এগুলা চিনো তো? এইগুলা কি বলতো? শ্বেতপদ্ম। শাপলা না, এগুলা পদ্ম ফুল, শ্বেত পদ্ম। শ্বেতপদ্ম, ইয়েস স্যার। শ্বেতপদ্ম, হ্যাঁ। তাহলে দেখো, এই বিষয়টাকে নিয়ে আমার আজকের কুইজ। তাহলে মনোযোগ দিয়ে শুনবে। এই যে দেখলে পদ্ম ফুলের পুকুর, এটার যে পদ্ম ফুলের যে গাছগুলো, এই গাছগুলো প্রতিদিন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। প্রতিদিন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। এখন একদিন দেখা গেল পুকুরটার অর্ধেক পদ্ম ফুলে ভরে গেছে গাছে, অর্ধেক ভরছে। অর্ধেক ভরতে 29 দিন সময় লাগছে। পুকুরের অর্ধেক ভরতে 29 দিন সময় লাগছে। সম্পূর্ণ পুকুরটা এই পদ্ম ফুলের গাছে ভরতে কতদিন লাগবে সময়? স্যার 30 দিন স্যার। নিলয় রয়, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? স্যার 30 দিনই হবে। আচ্ছা, আমরা শুরু। স্যার হ্যাঁ, ভুল করে বাড়ালে তো 30 দিনই হওয়ার কথা। 30 দিনই হওয়ার কথা। আচ্ছা, ধন্যবাদ। তো তোমরা তো অনেক স্মার্ট, অনেক মেধাবী, আসলে বোঝা যায় তোমরা মূল বিষয় আসলে বুঝো, এবং সায়েন্স পড়লে আসলে এগুলো বুঝতে হয়। তাহলে আমরা একটু শুনি কিভাবে এটা 30 দিন। নিলয় বলো। স্যার আপনি স্যার প্রশ্নে বলছেন যে স্যার মানে প্রত্যেক দিনে ওইটা স্যার দ্বিগুণ করে বাড়ছে। স্যার যখন স্যার 29তম দিনে স্যার অর্ধেক হয়ে গেল, তখন স্যার অর্ধেকের দ্বিগুণ যদি স্যার মানে পূর্ণ হয়, তখন তো স্যার 30তম দিনে এটা পূর্ণ হয়ে যাবে কথা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, অভিনন্দন তোমাকে। এবং আজকের এই কুইজের বিজয়ী হিসেবে ঘোষণা করলাম করতালির মাধ্যমে। তোমার পুরস্কার তুমি নিয়ে যাবা সময় মতো। প্রিয় শিক্ষার্থী, আমরা 4B অধ্যায়টা এখন শুরু করতে চাই। নিশ্চয়ই বই, খাতা, কলম ঠিক আগের মতোই যথাযথ স্থানে আছে, প্রয়োজনে ব্যবহার করবো। স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার।
স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এখন এখন দেখা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখো একটু বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব। আমরা অতি দ্রুত বৃত্তটা শেষ করতে চাই, আজকে একটু দ্রুত আগায় যাই। বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব। তো একটু খেয়াল করো, এখানে চিত্রটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবি একটা সরল রেখা দেখতে পাচ্ছ, দেখো এবি। এই এবি সরল রেখা দ্বারা বৃত্তটা কি কি হয়েছে বলতো? এবি সরল রেখাটা বৃত্তের ছেদিত হয়েছে স্যার। ছেদক। তাহলে এবি সরলরেখা Yes, sir. পুরো বক্ররেখাকে যেমন বৃত্ত পি ও কিউ বিন্দুতে ছেদ করছে, দেখো পি এবং কিউ দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন যদি কিউ বিন্দুটি বক্ররেখা বরাবর, এই যে কিউ বিন্দুটা এটা যদি বক্ররেখা বরাবর ক্রমশ এদিকে সরতে থাকে, সরতে সরতে পি বিন্দুতে চলে আসে, সম্পূর্ণ মিলে যায়। এই কিউ বিন্দুটা বক্ররেখা বরাবর এদিকে সরতে সরতে পি বিন্দুতে চলে আসলো, ঠিক আছে? তাহলে পি কিউ চায়ের দৈর্ঘ্য কিউ সম্পূর্ণভাবে হ্রাস পেয়ে শূন্য হয়ে যাবে, ঠিক না? পিকিউ যে যাটা দেখতে পাচ্ছ বৃত্তের যা পিকিউ, সেটা যখন কিউ বিন্দুটা পিতে চলে আসবে তখন শূন্য হয়ে যাবে চার দৈর্ঘ্য, তখন এই পি এবং কিউ একই বিন্দু হয়ে যাবে। এটাকে যদি আমরা ঠিক বরাবর সোজা যদি আমরা বাড়াই, তাহলে এবি যে দেখতে পাচ্ছ এই এবিটা হবে, এই এখানে যে এবি দেখতে পাচ্ছ এটা মানে পিবি, ঠিক আছে? তাইলে চিত্রে এবি হবে পিকিউ এর সীমাস্থ অবস্থান। এবি এর উপর উক্ত শেষ অবস্থানকে পি বিন্দুতে বক্ররেখার স্পর্শক বলা হয়, এবং পি বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু। পি বিন্দুকে কি বলা হয়? স্পর্শ বিন্দু। পি বিন্দু দিয়ে যায় এবং এবি এর উপর লম্ব এর সরলরেখাকে পি বিন্দুর অবিলম্ব বলা হয়। বৃত্তের অবিলম্ব সর্বদা কেন্দ্রগামী হয়। তাহলে খেয়াল করো, এখানে পি কিউটা হচ্ছে একটা ছেদক, পি বিন্দুতে এবি হচ্ছে স্পর্শক, আর এই পিসি যে দেখতে পাচ্ছ পিসি অথবা এপি এটা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব সবসময় কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, আমার কম্পিউটারের চার্জ প্রায় শেষের দিকেরই, আলো কমে যাচ্ছে। তোমরা ছেদক আর স্পর্শকটাকে বুঝতে পারছো, অবিলম্ব বুঝতে পারছো? তিনটা শব্দ, ছেদক, এরপরে স্পর্শক, অবিলম্ব। ছেদক থেকে স্পর্শক হলো, তারপরে অবিলম্ব। দেখো তো বুঝছো কিনা, কথা বলো। Yes, sir, বুঝতে পারছি। ছেদক মিনিমাম দুইটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করবে, দুইটা বিন্দুতে বৃত্তের সাথে দেখা হবে। আর স্পর্শক কেবলমাত্র একটা বিন্দু, একটা বিন্দুতে স্পর্শ করবে। আর অবিলম্ব যেটা, এটা স্পর্শ বিন্দুতে অবিলম্ব হবে এবং এটা কেন্দ্রগামী হবে। একটা বিন্দু অভিমুখী দিকে এটাকে অবিলম্ব বলা হয়, নতুবা নরমালি লম্ব বলা হয়। লম্ব মানে 90 ডিগ্রি কোণে থাকবে স্পর্শকের সাথে অবিলম্বটা। লম্ব যে কোনো জায়গায় হতে পারে, একটা রেখার উপর আরেকটা রেখা যদি 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা লম্ব। কিন্তু অবিলম্ব হতে গেলে এটা স্পর্শ বিন্দুগামী হবে, কেন্দ্রগামী। এখানে বৃত্তের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমরা একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্তগুলো একটু জেনে নেই। বৃত্ত রেখার সমীকরণ সমাধান করে একটি মাত্র ছেদ বিন্দু পাওয়া গেলে সেটা স্পর্শক হবে, একটা অনলি একটা ছেদ বিন্দু পাওয়া যাবে। বৃত্তের কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলে রেখাটি বৃত্তকে স্পর্শ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই 2 নম্বর লাইনটা। বৃত্তের কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলে রেখাটি বৃত্তকে স্পর্শ করবে। তাহলে স্পর্শ করার শর্ত এই 2 নম্বরটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবো। কেন্দ্র থেকে স্পর্শবিন্দু দূরত্ব ব্যাসার্ধের সমান বৃত্তের যদি হয় তাহলে সেটা স্পর্শক। আর y যুক্ত mx প্লাস c রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু a স্কয়ার বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু 1 প্লাস m স্কয়ার। এগুলা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে এই বিষয়টা একটু দেখো, বৃত্ত স্পর্শক ও অবিলম্ব। এখানে এই যে OP যে দৈর্ঘ্যটা, এই OP দৈর্ঘ্য আর ব্যাসার্ধ কিন্তু সেম। ও হচ্ছে কেন্দ্র আর p হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে OP যে দৈর্ঘ্যটা, এই P বিন্দু থেকে O বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমান হলে এই যে পিটিটা স্পর্শক হবে। তার বৃত্তের কেন্দ্র হচ্ছে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এই কথাটা বুঝছো কিনা বলো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা ধরে আমরা যে কোনো অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখো বক্ররেখা ও সরলরেখার ছেদ বিন্দু নির্ণয়। একটা বক্ররেখা আর একটা সরলরেখা যদি ছেদ করে
ছেদবিন্দু দুইটা হতে পারে, একটা হতে পারে। এখানে ছেদবিন্দু দুইটা, আর যদি স্পর্শ করে তাহলে একটা হবে। ঠিক আছে? তাইলে এটার জন্য মনে করো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ছেদবিন্দু বের করতে পারি অতি সহজে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা অঙ্ক x + y - 2 = 0 সরলরেখা x² + y² + 2x + 2y - 14 = 0 বৃত্তকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদের সংযোগ যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বইলেছে দুইটা বিন্দুতে ছেদ করে। এখন আমি কিভাবে এটা নির্ণয় করব? আমি এখানে x অথবা y এর মান বের করে যদি এখানে বসাই দিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার x অথবা y এর মান বের হয়ে যাবে। তারপর এখান থেকে ওই অপরটা মান বের করে ফেলবো, ওর দুইটা বিন্দু বের হয়ে যাবে। ঠিক আছে? স্যার আগের স্লাইডটা দেখানো যাবে? এর আগে জি স্যার। তাহলে এই বিষয়টা তোমরা একটু ল্যাপটপে চার্জ প্রায় শেষের দিকে, তোমরা কি বইটা আছে তোমাদের সাথে? ইয়েস স্যার। ইয়েস স্যার আছে। প্লিজ একটু দেখো উদাহরণ। এই যে যেখানে তোমার দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছে 4.5 বৃত্তের স্পর্শক ও অবিলম্ব, এই পৃষ্ঠাটা উল্টানোর পরেই তুমি দেখো এই উদাহরণের মধ্যে এটা দেওয়া আছে। ইয়েস স্যার পাইছি। এটা একদম সহজ, সেজন্য আমি সময় নষ্ট করছি না, আমি সামনে আগাতে চাই। এখানে দেখো এটা না বোঝার মতো এখানে কেউ নাই। একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে জায়ের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। ওকে, এখন দেখো এই রেখাটি x² + y² = a² বৃত্তের স্পর্শকার শর্ত। তাহলে এটা যদি 0 বিন্দু হচ্ছে কেন্দ্র, 0 0 মূল বিন্দু কেন্দ্র, আর সরলরেখার সমীকরণ হচ্ছে mx - y + c = 0। তাহলে আমার কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দুর দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটা স্পর্শক হবে। এটা হলো আমার মূল কথা। তাহলে y = mx + c রেখাটি x² + y² = a² বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে, এটা একটা শর্ত। ওই আমরা এইভাবে বের করতে পারি, আমরা গণিত এইভাবে করব। c = ± a √1 + m²। এই শর্তটা যদি মনে রাখি তাহলে অবজেক্টিভের জন্য আমার সহজ হবে। আর ওই যে c এর মানটা যদি আমি এখানে নিয়ে বসাই দিই তাহলে সেটা স্পর্শকের সমীকরণ হয়ে যাবে। c এর মানটাই এখানে এই জায়গায় বসাই যাচ্ছে, এই জায়গায় y = mx আর c এর মানটা যদি ± a√1 + m²। এবং এটা বের করার কন্ডিশনটা আমরা একটু দেখে নিই কিভাবে এটা বের করতে পারি। এটা হচ্ছে lx + my + n = 0 রেখাটি x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের স্পর্শকার শর্ত। আগেরটা ছিল বৃত্তটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র, আর এখনটা কিন্তু মূল বিন্দু কেন্দ্র না, মাইনাস হচ্ছে −f কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে √g² - c। তখন কন্ডিশনটা হলো lg + mf - n² সমান s² + m² * g² - c। এটা সংক্ষেপে দেখালাম এখানে। এখন আমরা যাই মূল বিষয়টাতে, সলিউশনটা কিভাবে সহজ করা যায় এটা চিন্তা করি। ওইটা দেখো যে x² + y² - 2x - 1 = 0 বৃত্তের একটি স্পর্শকে, তো আমরা এটা প্রমাণ করব যে এটা আসলে স্পর্শক কিনা। এটা স্পর্শক প্রমাণ করার জন্য কেন্দ্র থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব বের করব এবং এটার ব্যাসার্ধ বের করব বৃত্তটার। যদি বের করে সমান হয় তাহলে এটা স্পর্শক, নতুবা স্পর্শক না। তাহলে একটু দেখে নিই। একটু দেখো, প্রদত্ত বৃত্ত হচ্ছে x² + y² - 2x - 1 = 0। বৃত্তের কেন্দ্র দেখো তো -1 0 কিনা, 1 0 কিনা? ইয়েস স্যার 1 0। 1 0। ব্যাসার্ধ কত? √2 তো। √2। তাইলে এখন আমরা এই কেন্দ্র থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বের করব। তোমরা একটু মনে করার চেষ্টা করো তো এরকম কোন সূত্র পাইছো কিনা। এই যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করার সূত্র মনে করার চেষ্টা করো। এই যে আমি একটু লিখতেছি দেখো, x1 y1 বিন্দু থেকে lx + my + n = 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে n x1 + m y1 + n / √l² + m²। দেখো তো এরকম সূত্র সরলরেখা পাইছো কিনা। জি স্যার। x1 y1 একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই x এর পরিবর্তে হচ্ছে এই বিন্দুতে x1, y এর পরিবর্তে y1, আর যা আছে তা নিচে √x, x এর সহগের বর্গ
y এর সহগের বর্গ যোগ বর্গমূল। মনে পড়ছে? Yes, sir. আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো 1 0 বিন্দু থেকে এই রেখা লম্ব দূরত্ব আমরা লিখতে পারলাম কিনা? x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 0 আর প্লাস 1 আছে, নিচে রুট ওভার x এর সহগ 1, y এর সহগ 1, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট ওভার মানে √2। দেখো তো এই √2 হইছে এর রেজাল্ট। এই দুইটা কি সমান হইছে? Yes, sir. সমান হইছে। এই দুইটা সমান, তাইলে অবশ্যই এই রেখাটা বৃত্তের স্পর্শক। যদি স্পর্শক না হয় তাহলে সমান হবে না। কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর দূরত্ব, এই সরল রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হলে স্পর্শক। ক্লিয়ার? Yes, sir. এটা দেখো, দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ও 0 বৃত্তটিকে এত রেখাটি স্পর্শ করে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো। তাহলে এটা তো আগের মতই সেম। এই বৃত্তের কেন্দ্র বলো তো কত? দ্রুত বলো। 5 8 মাইনাস 5 আর 4 5 আর 8 স্যার। জি স্যার। 5 আর 8। 5 আর ওকে, 8 তাহলে কেন্দ্র ফাইলে ব্যাসার্ধ বাইর করতে পারবা না? জি স্যার। Yes, sir. পারবো। ব্যাসার্ধ 5। ওকে, তাহলে এখন আমরা 5 8 থেকে রেখাটার দূরত্ব বের করলাম, এটাও 5 ফাইন। তাইলে এটা স্পর্শক। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন স্পর্শবিন্দুটা বের করতে হবে। তো স্পর্শবিন্দু বের করার জন্য এখানে একটু কাজ করতে হয়। এটা বিভিন্ন ভাবে করা যায়। বৃত্ত স্পর্শকে স্পর্শবিন্দু বের করার জন্য ওই যে তোমার উদাহরণে যে বিষয়টা দেওয়া আছে, উদাহরণে যে একটু আগে বললাম স্পর্শবিন্দু বের করার শর্ত, এখানে x অথবা y এর মান বের করে বৃত্তটার মধ্যে বসাই দিবা। বসাই ক্যালকুলেশন করে এই যে ক্যালকুলেশনটা এখানে আছে দেখো, স্পর্শবিন্দু 8 ফুট। ঠিক আছে? Yes, sir. সবাই বুঝছে কিনা? প্রশ্ন থাকলে করো। এত কেন্দ্রবিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, বৃত্তটার সমীকরণ বের করতে হবে। একটা কেন্দ্র দেওয়া আছে এখানে আর একটা রেখার সমীকরণ দেওয়া আছে। এখন বৃত্তটার সমীকরণ বের করতে হবে। এখন বৃত্ত দেওয়া না, একটা রেখা একটা কেন্দ্র দেওয়া। তাহলে এটা আমরা কিভাবে করব একটু দেখে নাও। -1 - 3 কেন্দ্র থেকে স্পর্শকের যেহেতু স্পর্শক তার লম্ব দূরত্বটা বের করলাম 1/√5। তাহলে 1/√5 হচ্ছে এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান যেহেতু এটা স্পর্শক। ঠিক কিনা? Yes, sir. তাহলে আমাদের সূত্রটা কি ছিল? s কে কেন্দ্র এবং a ব্যাসার্ধ পৃষ্ঠবৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে a মানে 1/√5। এই যে ব্যাসার্ধটা বের করে ফেললাম, বৃত্তের সমীকরণ বের হয়ে গেছে। ক্লিয়ার? Yes, sir. এটা একটু সামান্য ব্যতিক্রম আগেরটার মতোই। এটা এত একটা বৃত্তের স্পর্শক হলো এত রেখার উপর লম্ব। এই রেখাটার উপরে লম্ব হইলো এই বৃত্তের স্পর্শক। এই রেখাটার উপরে লম্ব একটু ঘুরাইয়া বলা হয়েছে প্রশ্নটা। স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, প্রদত্ত বৃত্ত হইলো এটা, তার কেন্দ্র হচ্ছে 1 2, ব্যাসার্ধ হচ্ছে 3। ক্লিয়ার? 1 2 টা কেন্দ্র। Yes, sir. 1 to কেন্দ্র। এই স্পর্শকটা হচ্ছে এই রেখার উপরে লম্ব। তাহলে একটা রেখার উপরে লম্ব রেখার সমীকরণ কি তোমাদের মনে আছে? x y এর বলো একটু। x y এর সহগগুলা পরিবর্তন হবে আর ধ্রুবকটা পরিবর্তন হবে। x y এর সহগগুলা পরিবর্তন হবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, ধ্রুবক পরিবর্তন হবে, লম্ব আর কন্ডিশন। তাহলে 3x - 4a + 5 = 0 এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ হচ্ছে 4x + 3y + k = 0। মনে পড়ছে লম্ব রেখার সমীকরণ? জি স্যার। আর সমান্তরাল হইলে শুধু ধ্রুবকটা পরিবর্তন হয়, এই জায়গা চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে স্পর্শকের সমীকরণ কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান যদি হয় তাহলে স্পর্শক। তাহলে এখানে খেয়াল করো 1 2 হতে স্পর্শকের লম্ব দূরত্ব বের করে ফেললাম। 1 2 হতে স্পর্শকের লম্ব দূরত্ব